স্কুল ফিডিং প্রকল্প যেন অনিয়মের পাহাড়। ঢাকার খাবার আসছে দিনাজপুর থেকে। বাসি ও মানহীন টিফিন সরবরাহ করে কোটি কোটি টাকা লুট। চালু হচ্ছে নতুন কর্মসূচি। নদী ভাঙন, বন্যা থেকে মুক্তি পেতে বছরের পর বছর আন্দোলন, ঘোষণা এলেও শুরু হয় না দৃশ্যমান কাজ। মহাপরিকল্পনা কি শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি? প্রশ্ন তিস্তাপাড়ের মানুষের। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় সরকার। আকাঙ্ক্ষা পূরণে গড়ে প্রবৃদ্ধি দরকার 9%। লক্ষ্যে পৌঁছাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি। কোরবানির ঈদ সামনে রেখে বাড়ছে চুরি। সিরাজগঞ্জে খামার থেকে গরু নিয়ে যাচ্ছে চোর চক্র। রাত জেগে পাহারায় খামারিরা। অপরাধীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান। এবং শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খারাপ সময় অপেক্ষা করছে, হুঁশিয়ারি ট্রাম্পের। গভীর অবিশ্বাসকে বড় বাধা হিসেবে দেখছে তেহরান। আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। শিশুদের ফ্রি স্কুল ফিডিং এর নামে 5,000 কোটি টাকার প্রকল্প যেন অনিয়মের পাহাড়। টিফিনে মেয়াদোত্তীর্ণ পাউরুটি খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা তদন্তে বেরিয়ে আসে আরও অনিয়ম। কয়েকশো মাইল দূর থেকে বাসি ও মানহীন খাবার সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এমনকি শিক্ষকদের খাবার বিতরণ শেখানোর নামে খরচ করা হচ্ছে 6.5 কোটি টাকা। রায়দুল ইসলাম শুভর প্রতিবেদন। প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুলমুখী করতে দারিদ্র্যপীড়িত ১৫০ উপজেলায় সরকারিভাবে বিনামূল্যে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হয়। প্রায় ৫,৫০০ কোটি টাকার এই প্রকল্পে ফ্রি মিড ডে মিল শুরুতে ভালো সাড়া ফেলে। কিন্তু গত ২২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং বা মিল ডে মিল খেয়ে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রকল্পটির খাবার নিয়ে অভিযোগ ওঠে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কামতা ও ধামসি স্কুলে ডে মিল যেন ভাগ্য পরীক্ষা। কেউ পায় পুরো রুটি, কেউ পায় অর্ধেক। খাবার বিতরণ আর মৌসুমি ফল নিয়েও রয়েছে পাহাড় সমান অভিযোগ। মাঝে মাঝে এই যে শর্ট পড়েছে, আজকে পড়লো। একটা করে রুটি সবাই দিচ্ছে, আবার কেউ ডিম পাইছে, আবার কেউ 2টা করে পাইছে। লাস্টে দাঁড়াইছে হ্যাঁ, আবার একটা করে রুটি আর কি মিল করে আর কি নিচ্ছে। একটু আপনি দেখবেন যে আসলে কোনটা শক্ত কোনটা নরম। উপজেলার ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটা আরও উদ্বেগের। শিক্ষার্থীদের হাতে থাকা দুটি রুটির উৎপাদন তারিখ এক হলেও একটি শক্ত, অন্যটি স্বাভাবিক, যা দেখে বিব্রত প্রধান শিক্ষকও। একই ডেটে উৎপাদন, কিন্তু দুটার মান মনে হচ্ছে ভিন্ন। সেই দিনাজপুরে উৎপাদনকারী প্রতিষ্ঠান ঢাকায় নিয়ে এসে আবার সেটি স্কুল পর্যায়ে সরবরাহ করছেন। এতে করে অন্ততপক্ষে 3 থেকে 4 দিনের কিন্তু সময় লেগে যায়। তাহলে এটি 7 তারিখে উৎপাদন হয়ে 7 তারিখেই কিভাবে এই স্কুলে পৌঁছালো? প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুলমুখী করতে দারিদ্র্যপীড়িত 150 উপজেলায় সরকারিভাবে বিনামূল্যে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হয়। অনুসন্ধানে দেখা যায় 2025-26 অর্থ বছরে 2,161 কোটি টাকা বরাদ্দ থাকলেও সংশ্লিষ্ট দপ্তর বলছে প্রকল্পটি দেরিতে শুরু হওয়ায় অর্থ ছাড় দেওয়া হয় এর অর্ধেক। সেই হিসেবে বাজেটের 1,980 কোটি টাকার কাজ ভাগ করে নেয় গুটি কয়েক প্রভাবশালী প্রতিষ্ঠান। এর মধ্যে মেসার্স সমতা ট্রেডার্স একাই ঢাকা ও ময়মনসিংহের জন্য 240 কোটি টাকার কাজ পেয়েছে। ঢাকা থেকে ময়মনসিংহের সরবরাহের জন্য খাবার তৈরি হচ্ছে 400 কিলোমিটার দূরে দিনাজপুরে। এই দুই বিভাগের 26টি উপজেলায় পাউরুটি উৎপাদন থেকে শিক্ষার্থীর হাতে পৌঁছাচ্ছে প্রায় 30 থেকে 50 ঘন্টা, অর্থাৎ 1.5 থেকে 2 দিন পর। প্রকল্প পরিচালক অনিয়মের কথা স্বীকার করে ঠিকাদারদের নোটিশ আর মামলা দিয়েই দায় সারছেন। উল্টো আউটসোর্সিং এর জন্য টেন্ডার দেওয়া হলেও লোকবল সংকটের অভিযোগ তোলেন তিনি। প্রকল্প বাস্তবায়ন ইউনিট থেকে প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদারকেও আপনার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন, তিনি জবাব দিয়েছেন। সেখানেও একটি তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার আমরা অপেক্ষায় রয়েছি।
প্রকল্পের বাজেটের নথি বলছে খাবারের পাশাপাশি কোটি কোটি টাকা যাচ্ছে হ্যান্ডওয়াশ, প্রশিক্ষণ, আউটসোর্সিং আর ছাপাখানায়। হ্যান্ডওয়াশ কেনা হবে 58 কোটি টাকার। শুধু তাই নয়, 150টি উপজেলার শিক্ষকদের এই খাবার বিতরণ শেখানোর জন্য প্রশিক্ষণ বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 6.5 কোটি টাকা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এটা ওনাদেরকে 10টা ব্যাচ ঢাকা নিয়ে এসে কীভাবে এটা বাস্তবায়ন করবে সকল বিষয়ে আমরা ওনাদেরকে নির্দেশনা দিয়েছি। স্টেশনারি আইটেম তো নানা ধরনের, স্টেশনারি কাগজ কলম হতে শুরু করে এসব স্টেশনারি আইটেম, লিকুইড হ্যান্ড ওয়াশ, তো সেটা সাপ্লাই করার জন্য আমরা টেন্ডার করেছি। খাবারের বাইরে একটা আইটেম আছে। 1.5 কোটি টাকার হ্যান্ডওয়াশ হয়তো শিশুদের হাত পরিষ্কার করবে, কিন্তু নিম্নমানের খাবার কতটা পুষ্টি যোগাবে শিশু স্বাস্থ্যে? রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মানহীন খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থতার পর সারা দেশে নতুন উদ্যমে চালু হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। প্রায় 20,000 স্কুলের 32 লাখ শিক্ষার্থীকে দেয়া হবে পুষ্টিকর খাবার, যার মধ্যে রয়েছে বনরুটি, সেদ্ধ ডিম, পাস্তুরিত দুধ, ফর্টিফাইড বিস্কুট ও মৌসুমী ফল। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে শুরু হওয়া এই প্রকল্পে বাড়ছে পরিসর। চলতি বছরেই গতি পাবে এই কর্মসূচি বলে জানালেন শিক্ষক ও প্রকল্প সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে শিক্ষা নামে চালু করেছিলেন স্কুল ফিডিং কর্মসূচি। শিশুদের বিনামূল্যে খাবার দেওয়ার সরকারি উদ্যোগ আবারও ফিরছে নতুন উদ্যমে। এজন্য 62 জেলার 1.5 শতাধিক উপজেলায় দরিদ্রপীড়িত এলাকায় 19,419টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাছাই করেছে সরকার। প্রকল্পের আওতায় 31,30,000 শিশুকে নিয়মিত দেওয়া হবে পুষ্টিকর খাবার, যার মধ্যে রয়েছে বনরুটি, সেদ্ধ ডিম, পাস্তুরিত দুধ, ফর্টিফাইড বিস্কুট ও মৌসুমী ফল। 1993 সালে বেগম জিয়ার উদ্যোগের সফলতায় একই আদলে 2001 সালে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় দেশে প্রথম স্কুল ফিডিং শুরু হয়, যা চলে 2010 সাল পর্যন্ত। 2022 সাল পর্যন্ত দরিদ্রপীড়িত এলাকায় আরও একটি আলাদা স্কুল ফিডিং কর্মসূচি চালু হয়। কিন্তু অন্যান্য কার্যক্রমের মতোই বিএনপির আমলে শুরু হওয়া এই কার্যক্রমকে উপেক্ষা করতে থাকে আওয়ামী লীগ সরকার, যার প্রভাব পড়ে স্কুল ফিডিংয়ে। পুষ্টিকরের পরিবর্তে নিয়মিত দেওয়া হয় মানহীন খাবার। সম্প্রতি কয়েকটি স্কুলে এমন খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হলে সামনে আসে স্কুল ফিডিংয়ের দুরবস্থার চিত্র। পড়তে দিতে আসে তখন অনেক শক্ত হয়েছিল, খাওয়ার পর থেকে অনেক পেটে ব্যথা, কিরকম গন্ধ লাগছিল আর খুব শক্ত ছিল। যখনই আমরা খাচ্ছি তখনই গ্যাস লাগছে। এই খাবার খেয়ে যদি শিশু যদি অসুস্থ হয় তাহলে তো এটা খুব খারাপ কথা। খাবার মানগুলো খুব নিম্নমানের, বাচ্চাদের খেয়ে পেটে গ্যাস ফর্ম করেছে এবং অনেক পেটে ব্যথা করছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের সঙ্গে সুর মেলালেন শিক্ষকরাও। বেশ কিছুদিন থেকেই আমরা নিম্নমানের খাবার পাচ্ছি। আমি খেয়ে দেখলাম তো আমার গলা কেমন করতে লেগেছে, টক এবং বাসি খাবারের যে একটা মানহীন খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তোলপাড় হলে মনিটরিং বাড়ায় শিক্ষা অধিদপ্তর। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, কোনো ত্রুটি বিচ্যুতি হলে তা দ্রুত সংশোধন করা হচ্ছে। যারা ভেন্ডর দেয় তাদের সাথে আমরা কথা বলি যে এই গ্রেডটা যেন এ গ্রেডের হয়, যেহেতু আমাদের শিশুদের খাবার এটা, এবং আমরা অনেক সতর্ক থাকি যে যাতে করে কোনো ধরনের কোনো কেমিক্যাল যেন ইউজ করা না হয়। এখন একটু ঘাটতি হচ্ছে, এটা ঠিক। তো এই ঘাটতিটা আমার মনে হয় খুব বেশি সময় থাকবে না, খুব তাড়াতাড়ি এটি সমস্যার সমাধান হয়ে যাবে। এবারের স্কুল ফিডিং প্রকল্পটি সরকারের নিজস্ব অর্থায়ন ও বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়ন হচ্ছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। পানি সংকট আর বন্যা থেকে মুক্তি পেতে বছরের পর বছর ধরে চলছে আন্দোলন। মিলেছে একের পর এক প্রতিশ্রুতিও, কিন্তু সরকার বদলেছে, ঘোষণা এসেছে, শুরু হয়নি দৃশ্যমান কাজ। বরং নতুন করে প্রশ্ন উঠেছে, তিস্তা মহাপরিকল্পনা কি শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি? নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। কাজ শুরু হবে জানুয়ারি 2026-এ। তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। ঘোষণা দিল তিস্তা অববাহিকার 2 কোটি মানুষের বহুল কাঙ্ক্ষিত প্রকল্পের কাজ শুরু করতে পারেনি অন্তর্বর্তী সরকার।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে আলোচনায় আসে তিস্তা নদী ব্যবস্থাপনা, কিন্তু পানি সম্পদ মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের পর প্রশ্ন উঠেছে এই প্রকল্প নিয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষণা কি শুধুই আশ্বাস ছিল? এই মুহূর্তে আসলে কথা বলার মতো দৃশ্যমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একেবারে ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া এই ধরনের কোনো অবস্থান তৈরি হয়নি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বছরের পর বছর ধরে চলা আলোচনার প্রতিশ্রুতি অন্তঃসার শূন্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই নদী গবেষক। 2026 সালে এসে আমরা শুনতে পাচ্ছি এখনো নাকি এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিছু বলার মতো এখনো বাস্তবতা তৈরি হয়নি। তার মানে এই যে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়, অন্তর্বর্তী সরকারের যে সময়, এই সময় কি তাহলে একটা আমাদের প্রতারণার কাল? এটা কি একটা অন্তঃসার শূন্য সরকারি ব্যবস্থাপনার ভেতর দিয়ে তিস্তা মহাপরিকল্পনার আলাপ করা হয়েছে? তিস্তা মহাপরিকল্পনার বদলে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণকে বৈপরীত্য বলছেন অধিকার কর্মীরা। যখন এই তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার প্রকল্পের কথা ঘোষণা, জলবায়ু পরিবর্তনের অভিযোজন প্রক্রিয়ার অংশ হিসাবে সেই ঘোষণা বাদ দিয়ে যখন পদ্মা আসে, মানুষের প্রশ্ন আসে এবার আমরা ঠকে গেলাম ভাই, এবার আমরা ধোকাত পড়ে গেলাম। এগুলা খালি কথায় দেয় কিন্তু কথা রক্ষা করে না। তাই আমাদের সুস্পষ্ট কথা যে এইসব ভূ রাজনীতির দৌড় যদি থাকে সেটা কূটনীতি দিয়ে সমাধান করবেন। তিস্তা অববাহিকার জীবন জীবিকার প্রশ্নে অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ কোটি মানুষের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সময় সংবাদে আরও থাকছে। বদলে যাচ্ছে সন্ত্রাসের অভয়ারণ্য চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। 70 একর জায়গায় নির্মাণ হবে অত্যাধুনিক কারাগার। প্রথম পর্যায়ে 2000 আসামি স্থানান্তর। কমছেই না হামে সংক্রমণ ও মৃত্যু। রাজধানীর বাইরে পরিস্থিতি বেশি নাজুক। এই মুহূর্তে শেরপুরে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সরাসরি যাচ্ছে তার কাছে। হীরা, হামের উপসর্গ নিয়ে গতকাল 9 মাসের এক সাফত নামে এক শিশু মৃত্যু হয়েছে। এটি শেরপুরে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর প্রথম ঘটনা। তবে গতকালকে থেকে স্বাস্থ্য বিভাগ এই মৃত্যুকে নিয়ে আসলে বিভাগ আমাদেরকে জানিয়েছে। এখানে এদিকে শিশুটির পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে শিশুটি গত কয়েকদিন যাবৎ জ্বর ছিল, জ্বর থাকা অবস্থায় তার শরীরে ফুসকুড়ি উঠতে শুরু করে এবং সে শেষ পর্যন্ত গতকাল সকাল 8টার দিকে সে যখন শ্বাসকষ্টে ভুগছিল তখন তাকে নিয়ে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে শেরপুর সদর হাসপাতাল থেকে তাকে ময়মনসিংহ যাওয়ার জন্য রেফার করা হয়। কিন্তু শিশুটির পিতার আসলে অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে কিন্তু আসলে শিশুটিকে নিয়ে আসলে ময়মনসিংহ মেডিকেল কলেজে যাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে গতকাল সকাল 11টার দিকে এই শিশুটি শেরপুর জেলা হাসপাতালে আসলে মৃত্যুবরণ করেন। তবে আমি শেরপুর জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন এই শিশুটি নিউমোনিয়ায় মারা গেছেন। তবে একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এই শিশুটি নিউমোনিয়ায় মারা গেছেন নাকি সে হামের আক্রান্ত হয়ে মারা গেছেন এটি মানে প্রমাণ করার জন্য কিন্তু আসলে এই শিশুটি থেকে কোনো রকম স্যাম্পল হামের আক্রান্ত হয়ে মারা গেছেন এটি মানে প্রমাণ করার জন্য কিন্তু আসলে এই শিশুটি থেকে কোনো রকম স্যাম্পল কিন্তু আসলে সংগ্রহ করা রাখা হয়নি। তো একটি বিষয়ে আমি আপনাকে জানিয়ে রাখি যে শেরপুরে কিন্তু এই পর্যন্ত মার্চের 30 তারিখের পর থেকে কিন্তু 155 জন হামের উপসর্গ নিয়ে কিন্তু আসলে শেরপুর জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। এবং আপনার একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু আসলে 55 জন শিশু কিন্তু আসলে হামের উপসর্গ নিয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, শেরপুর সদর হাসপাতাল কিন্তু আসলে অব্যবস্থাপনায় ভরপুর, এমনটাই অভিযোগ করেছেন আমাদেরকে এখানকার সেবা নিতে আসা রোগীরা কিন্তু অভিযোগ করেছেন যে এই শেরপুরের এই হাসপাতালটিতে কিন্তু আসলে সেবা পাওয়া যাচ্ছে না বলে তারা আমাদেরকে অভিযোগ করেছে। তো হাম নিয়ে শেরপুরে ছিল আমাদের সর্বশেষ তথ্য। শেরপুর থেকে হামের পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।
ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। ঘষে ঘষে সময় পা অবশেষে লেখা একটাই বারবার থ্যাংক ইউ ট্রাই অ্যাগেন স্যার। ঘষে ঘষে ভাগ্য দেখার দিন শেষ। ভিশন ফ্রিজ কিনে জিতে নিন নিশ্চিত উপহার। ভিশন ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 10 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। মা বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ। এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। আজকে আমি খাবো অনেক অনেক চিকেন ম্যাগি। ফ্রাইডেতে শ্রিম্প ম্যাগি, স্যাটারডেতে ভেজি ওয়ান, মঙ্গল বুধ বৃহস্পতি ম্যাগি মানে ভিন্ন স্বাদে প্রতিদিন। ভাগ্যিস ম্যাগি ছিল। ফ্রম নেসলে। উমরা করতে যাচ্ছেন শুনলাম। সব আল্লাহর ইচ্ছা। আর উসিলা ভীষণ এম্পোরিয়াম। মানে ভীষণ এম্পোরিয়াম থেকে আয়রন ও রাইস কুকার কিনেছি আর উমরা কাফেলা অফারে উমরা করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। শুরু হয়ে গেল ভিশন এম্পোরিয়াম উমরা কাফেলা অফার সিজন 2। ভিশন এম্পোরিয়াম থেকে সর্বনিম্ন 5,000 টাকার পণ্য কিনে জিতে নিন উমরা প্যাকেজ। টাকা দিয়ে সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন কিনছেন নাকি ইনফেকশন? কেমিক্যালযুক্ত সুগন্ধির এসব সিনথেটিক কম দামি স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে শুরু হয় ইনফেকশন আর অ্যালার্জি। তাই আজ থেকেই নিন নতুন সেনোরা। গাইনোকোলজিস্টদের দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। দেখছেন সময় সংবাদ। দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ শেষে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে চিকিৎসাধীন এই নেতার খোঁজ খবর নিতে গেলে সাংবাদিকদের এ তথ্য জানান তার স্ত্রী আফরোজা আব্বাস। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা আসনের এমপি ও বিএনপি নেতা মির্জা আব্বাস। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। প্রিয় নেতাকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন মালয়েশিয়ায় থাকা দলীয় নেতাকর্মীরা। হুইলচেয়ারে বসে হাসি মুখেই তাদের সঙ্গে কথাও বলছেন মির্জা আব্বাস। আলহামদুলিল্লাহ, আজকে প্রায় 10-12 দিন হয়েছে সে পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক। প্রথম থেকে ওনাকে যেরকম দেখেছিলাম তার থেকে অনেক উন্নত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে আফরোজা আব্বাস জানান তার শারীরিক অবস্থা আগের চেয়েও অনেক বেশি স্থিতিশীল, তবে এখনও রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে। প্রতিনিয়ত কথা বলছে সবার সাথে যে তোমরা ভালো থেকো, দোয়া করো আমার জন্য। দেশের মানুষের সাথে কথা বলছে এবং আসলেই তো মানুষজন যে এতটা ভালোবাসে বুঝতে পারিনি আসলে আগে। মির্জা আব্বাসের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। সব ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন সাবেক এই মন্ত্রী। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর। 2034 সালের মধ্যে দেশে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় সরকার। নির্বাচনী ইশতেহারের আকাঙ্ক্ষা পূরণে গড়ে প্রবৃদ্ধি প্রয়োজন 9% করে, এমন বিশ্লেষণী গবেষণা প্রতিষ্ঠান সিপিডির। অর্থনীতিবিদরা বলছেন রাজনৈতিক প্রতিশ্রুতি ঠিক থাকলে লক্ষ্য পূরণ না হলেও কাছাকাছি পৌঁছানো সম্ভব। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের। অন্তরা সেনের রিপোর্ট। IMF এর সর্বশেষ হিসেব মতে বর্তমান বিশ্বে $1 ট্রিলিয়ন বেশি অর্থনীতির দেশ রয়েছে 21টি। আগামী 2034 সালের মধ্যে বাংলাদেশও প্রবেশ করতে চায় $1 ট্রিলিয়ন অর্থনীতিতে। চলতি বছর তা 4.5% ছাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আর আগামী অর্থ বছরে তা 6.5% ঠেকানোর পরিকল্পনা নিয়ে জাতীয় বাজেট সাজাচ্ছে সরকার। এমন জিডিপি প্রবৃদ্ধিতে আগামী 8.5 বছরের মধ্যে দেশের বর্তমান জিডিপি $510 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন ক্লাবে নেওয়া সম্ভব কিনা, এমন প্রশ্ন তুলে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির করা এক গবেষণায় দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে আগামী অর্থ বছরগুলোতে দরকার 9% বেশি করে জিডিপি প্রবৃদ্ধি। 6.5% প্রবৃদ্ধি হলো কিনা এইটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু হলো আমার অর্থনীতির শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিনিয়োগ এবং কর্মসংস্থানকে সুরক্ষিত রাখা।
স্বপ্নের গন্তব্যে পৌঁছতে বর্তমানে চাপে থাকা বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়াতে বৈশ্বিক প্রতিযোগিতার বাজার আমলে নিয়ে ব্যাংক ঋণের উচ্চ সুদ হার, নীতিগত অনিশ্চয়তা, ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা দূর করার তাগিদ ব্যবসায়ীদের। 10-11% গ্রোথ রেট কিন্তু আমরা হিস্ট্রিতে কখনোই অ্যাচিভ করতে পারিনি। ডাবল ডিজিট না হলেও যদি 8%ও তুলতে হয়, তাহলে যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার সেটা আসলে আমরা দেশীয় রাস্তা থেকে কোনোভাবে করতে পারবো বলে মনে হচ্ছে না। এনার্জি সাপ্লাইটাকে স্টেবল না করা গেলে কিন্তু আমাদের যেই টার্গেটস আছে আমাদের ওই লেভেলটা যাওয়াটা কিন্তু খুব টাফ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতিকে বড় করার আগে টেকসই সংস্কারের দিকে জোর দিতে হবে সরকারকে। মূল প্রায়োরিটি এখন সংস্কার, মূল প্রায়োরিটি এনার্জির সংকটটাকে এটার একটা সলিউশন মানে শর্ট টার্মে করা এবং লং টার্মের সলিউশনগুলোর কাজ শুরু করা, ব্যাংকিং স্টেবিলিটি ধরে রাখা। পলিসিগুলো যেন অ্যালাইন্ড হয়, যে অ্যাটলিস্ট 7-8% যেন আমরা প্রবৃদ্ধিকে নিতে পারি, যে $1 ট্রিলিয়ন না হলেও আমরা কাছাকাছি চলে যেতে পারি। সরকার দলের রাজনৈতিক আকাঙ্ক্ষা $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে কত দ্রুত এগোবে দেশ, তার অনেকটাই পরিষ্কার হবে আসছে বাজেট পরিকল্পনায়, এমনটাই বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে বাড়ছে চুরির আতঙ্ক। সিরাজগঞ্জের 4 উপজেলায় খামার থেকে গরু নিয়ে যাচ্ছে চোরচক্র। চুরি ঠেকাতে বাধ্য হয়ে রাত জেগে পাহারা বসিয়েছেন খামারিরা, আর অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 10 মে রাত সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ব রামকৃষ্ণপুর গ্রামের মইনুল ইসলামের খামারে হানা দেয় 10 জনের সংঘবদ্ধ গরু চোর চক্র। মুখে গামছা পেঁচিয়ে নিয়ে যায় 6টি গরু। কোরবানির ঈদকে সামনে রেখে জেলার তারাস, উল্লাপাড়া, রায়গঞ্জ ও সলঙ্গাতে খামার থেকে গরু চুরির ঘটনা ঘটছে। রাতের আধারে চুরি করা গরু ট্রাকে করে নিয়ে যায় তারা। পরম যত্নে লালন পালন করা গরু হারিয়ে নিঃস্ব খামারিরা। কষ্ট করে গরুটা পালছিলাম, লাভের আশায় আমার সে লাভটা ভাঙিয়ে দিল। আজান পরে বাড়া এসে দেখেছে ঘরের দুয়ার কেটে মেটে একটা গরু না 2টা গরুই নিয়ে গেছে। 2 বছর গেলে আমি গরুটার বাছুর না হলে 2 লাখ টাকার মতো বেচতে পারি। গরু চুরি ঠেকাতে বাধ্য হয়ে দল বেঁধে পাহারা দেওয়া শুরু করেছে খামারিরা। হাতে বাঁশি, লাইট আর লাঠি নিয়ে পালাক্রমে টহলের ব্যবস্থা করেছেন তারা। খামারিদের তথ্য মতে 3 উপজেলা থেকে গত 2 মাসে প্রায় 1/2 গরু চুরি হয়েছে। সতর্ক হয়ে আমরা পাড়ার সবাই মিলে আমরা এই পাহারাদারের ব্যবস্থা করি। প্রতি রাতে 5 জন করে 6 জন করে আমরা ডিউটি করতেছি। স্থানীয় ব্যক্তিদের কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে আমরা চুরি প্রতিরোধে কমিটিও গঠন করেছি। পুলিশ এবং স্থানীয় লোকজনের সমন্বয়ে আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে চলতি বছর ঈদ উপলক্ষে 6 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেখছেন সময় সংবাদ। একসময়ের সন্ত্রাসীদের অভয়ারণ্য চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে হচ্ছে দেশের অত্যাধুনিক কারাগার। প্রথম পর্যায়ে সেখানে স্থানান্তর করা হবে চট্টগ্রাম মহানগর আদালতে বিচারাধীন মামলার 2000 আসামিকে। সন্ত্রাসীদের হটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া সলিমপুরে নতুন এই কারাগার নির্মাণে 70 একর জায়গা বরাদ্দ পাচ্ছে কর্তৃপক্ষ। আসামি রাখার পাশাপাশি থাকবে বন্দীদের পুনর্বাসনের ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, যাকে বলা হতো রাষ্ট্রের মাঝে আরেকটি রাষ্ট্র, যেখানে আইনের নয় চলত সন্ত্রাসীদের শাসন। সন্ত্রাসী গ্রুপগুলোর কাছে জিম্মি ছিল 1.5 লাখের বেশি বাসিন্দা। বারবার মার খেয়ে ফিরে আসতে হয়েছিল উচ্ছেদ অভিযানে যাওয়া দলকে। এমনকি কয়েক মাস আগে যেখানে র্যাবের এক সদস্যকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছিল। এখন সেই সলিমপুরে হচ্ছে চট্টগ্রামের দ্বিতীয় কারাগার। এরই মধ্যে 70 একর জায়গা বরাদ্দ চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। এই মেগা সিটির জন্য একটা আধুনিক জেলখানা তৈরি করতে হবে, সেই কারণে ওইখানে একটা জেলখানার একটা প্রস্তাব দেওয়া আছে। 140 বছরের পুরাতন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ধারণ ক্ষমতা 2249 জন হলো। বর্তমানে বন্দি 6338 জন। এর মধ্যে মহানগরের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলায় বন্দি 2000 জনকে সলিমপুর কারাগার নির্মাণের পর সেখানে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মেট্রোর হাজতই মানে কয়েদি বন্দিগুলো ওখানে থাকবে, যাতে মনে করেন আপনার ডিস্ট্রিক্টের বন্দি এবং মেট্রোর বন্দি যদি আলাদা থাকে তা রাষ্ট্রের অপরাধটা কমে যায়। জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের জন্য জায়গা বরাদ্দ চেয়ে কারা প্রশাসনের চিঠি এর মধ্যে জেলা প্রশাসন হয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। জঙ্গল সলিমপুর এলাকাটি পাহাড়ি এবং নানা ধরনের গাছগাছালিতে ভরপুর। এই অবস্থায় পরামর্শ আসছে পাহাড় প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখেই কারাগার নির্মাণের। চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস না করে চমৎকারভাবে যদি এখানে একটা কারাগার স্থাপন হয়, সেটা মানবাধিকারের জন্য খুবই ভালো হবে। জঙ্গল সলিমপুরে এই মুহূর্তে সরকারি খাস জমি রয়েছে 4000 একরের বেশি। শান্তির সুবাতাস ফিরেছে জঙ্গলাকীর্ণ এই পাহাড়ি অঞ্চলে। আর এখানে গড়ে তোলা হচ্ছে অপরাধ সংশোধনাগার, কারাগার, যেখানে স্থান হবে চট্টগ্রাম মেট্রো এলাকার 2000 আসামির। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর থেকে কমল দে, সময় সংবাদ। সময় সংবাদ। দেশের বাইরের খবর। শান্তি চুক্তিতে দ্রুত অগ্রগতি না হলে তেহরানের জন্য খারাপ সময় অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের জন্য এখন সমঝোতায় পৌঁছানোই সবচেয়ে ভালো পথ। অন্যদিকে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ দেখালেও যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাসের কথা জানিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে তেহরানে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। কঙ্গো প্রজাতন্ত্রের ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটিতে অন্তত 80 জনের মৃত্যুর পর এই সতর্কতা জারি করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 246 জন আক্রান্তের খবর পাওয়া গেছে। সংস্থাটি বলছে, প্রকৃত সংক্রমণের সংখ্যা ও বিস্তারের পরিসর নিয়ে এখনও বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। এই রোগের কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট ওষুধ নেই। প্রতিবেশী উগান্ডাতেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সময় সংবাদ। এবারে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে খেলার খবর। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে পাকিস্তান। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন সহকর্মী তামিম হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। টেস্ট ক্রিকেটে দিনের প্রথম সেশন সব সময় গুরুত্বপূর্ণ এবং ওই সময়টায় যে মোমেন্টাম নিজেদের দিকে নিতে পারে, দিন শেষে তাদের দিকেই আসলে ম্যাচের নিয়ন্ত্রণটা চলে যেতে। সেই হিসাবে বাংলাদেশের সামনে সেই সুযোগটা তৈরি হয়েছে। ইতিমধ্যেই দুটি উইকেট কিন্তু তাসকিন আহমেদ নিয়েছেন এবং এটা কিন্তু বাংলাদেশকে ম্যাচে ফেরানোর জন্য অনেক সহযোগিতা করবে। যদি প্রথম সেশনে বাংলাদেশ আরো 2টা উইকেট তুলতে পারে বা অ্যাটলিস্ট 3টে উইকেট তুলতে পারে, তাহলে কিন্তু আসলে এই যে সিলেট টেস্টের গতিপথ অন্যদিকে চলে যেতে পারে। কারণ বাংলাদেশ যেই লিড দিয়েছে 278 রানে, খুব একটা বেশি না এবং সেই লিডের কৃতিত্ব কিন্তু লিটন দাসকে দিতে হবে। তিনি যেভাবে প্রথম ইনিংসে খেলেছেন আসলে দুর্দান্ত। তারপরেই আসলে বাংলাদেশ 278 রানের একটা সংগ্রহ পেয়েছে, যা পাকিস্তানের সামনে এখন পাকিস্তান যেটার বিপক্ষে লড়াই করছে। তো পাকিস্তানের জন্য কিন্তু আসলে অত সহজ হবে না। বিশেষ করে গতকালকে যদি নাহিদ রানা খুব বেশি একটা কার্যকরী কোনো প্রভাব না ফেলতে পারলো, আজকে সকাল থেকে একটু ডিফারেন্ট আচরণ হচ্ছে উইকেটেরও। যেহেতু প্রথম ঘন্টা উইকেটেরও আচরণ পুরোপুরি ভিন্ন ছিল এবং সেই জায়গা থেকে 2টা উইকেট। তবে সিলেটের সবচেয়ে বড় ঝামেলা যেটা হতে পারে যেটা হচ্ছে আকাশে মেঘ আছে, যে কোনো সময় একটা বৃষ্টির হতে পারে। তবে যদি বৃষ্টি না হয়, পুরো দিন খেলা হয়, যদি আজকের মধ্যে বাংলাদেশ পাকিস্তানকে অল আউট করতে পারে, তাহলে এই টেস্ট থেকেও আসলে বাংলাদেশের ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্কুল ফিডিং প্রকল্প যেন অনিয়মের পাহাড়। ঢাকার খাবার আসছে দিনাজপুর থেকে। বাসি ও মানহীন টিফিন সরবরাহ করে কোটি কোটি টাকা লুট। চালু হচ্ছে নতুন কর্মসূচি। নদী ভাঙন, বন্যা থেকে মুক্তি পেতে বছরের পর বছর আন্দোলন। ঘোষণা এলেও শুরু হয় না দৃশ্যমান কাজ। মহাপরিকল্পনাকে শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি, প্রশ্ন তিস্তাপাড়ের মানুষের। এবং 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় সরকার। আকাঙ্ক্ষা পূরণে গড়ে প্রবৃদ্ধি দরকার 9%। লক্ষ্যে পৌঁছাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি। এ ছিল সকাল 10টার সময় সংবাদের পর। এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ রোজা। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।